রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা। সকাল 7টায় প্রধান জামাত, প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শেষ দিনে ঈদ যাত্রায় ট্রেনে বাসে ভোগান্তি কম। পশুর হাটে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা, লোকসানের শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি। মিয়ানমারের সিত্তে শহরে আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা। দ্রুত খালি করার নির্দেশ জান্তা সরকারের। এবং পরনির্ভরশীলতায় মিয়ানমার ইস্যুতে সরকার নীরব, বলেন ফখরুল। না জেনে কথা বলা বিএনপির অভ্যাস, মত কাদেরের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএন টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। দেশের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ময়দান। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানীর ঈদ জামাতের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জানান, ঈদকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে র্যাব। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ফখরুল ইসলামের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার জাতীয় ঈদগাহে। ঈদ জামাতকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, ঈদ কেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় জাতীয় ঈদগাহ ময়দানের। র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বলেন, এবারের ঈদকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়া অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে পশু কোরবানির পর চামড়া নিয়ে দালাল চক্র যেন অব্যবস্থাপনা তৈরি করতে না পারে, সেদিকেও নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। এই যাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকিট কেটেও অনেকে চড়তে পারছেন না ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন অনেকেই। বাড়তি কোচ যুক্ত করেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীদের। তবে সকাল থেকে শিডিউল মেনে স্টেশন ছেড়েছে সব ট্রেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসেও চাপ বাড়ে যাত্রীদের। রয়েছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। খালি গাড়ি নিয়ে আসতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি রাখছেন বলে জানান বাস শ্রমিকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে।
টিকিট কেটেও তিস্তা এক্সপ্রেসে উঠতে পারছেন না যাত্রীরা, তাই বাধ্য হয়েই জানলা দিয়ে ঢুকছেন তারা। ভিতরে ঢুকতে না পেরে ছাদে উপরে উঠেন অনেকেই। দীর্ঘ ভোগান্তি এই ট্রেন যাত্রীদের। প্রবেশ করতে পারতেছি না, তার কারণে বাধ্য হয়ে এদিক দিয়ে এখন ঢুকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, টিকিট আছে, এইটাই সিট। না, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, তার কারণে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে আর কি। সকাল থেকেই সময় মতো কমলাপুর স্টেশন ছাড়ে সব ট্রেন, ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের। ভালো লাগছে, অনেক জায়গায় দিচ্ছে, এক জায়গায় বাড়িতে ভালো লাগছে, সমস্যা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে। কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অন্যবার ঈদে ভাড়াটা 200 টাকাই নেই, বাট এবার আমি দেখতেছি যেটা ভাড়াটা আপনার তুলনামূলক 100 টাকা বেশি। আগে ভাড়া যাইতাম 150 টাকায় ভাড়া, কিন্তু এখন 300 টাকা ভাড়া। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এখানে কি দেখতেছে তারা? এখানে খাইলা যাই অমর থেকে এমরটা বইরা যাই, 60 টাকা কম নেই। সরকারি চার্জে 60 টাকা কম নেই, সরকার যেটা বলছে তার চেয়ে 60 টাকা প্রতি গাড়ি যাত্রী প্রতি কম নেই। বাড়তি ভাড়া আদায়ে নানা অজুহাত বাস মালিক শ্রমিকদের। ভিআইপি যত পরিবহন আছে সব পরিবহনের মনে করেন আগের ভাড়ায় আয়া পড়ছে, যাত্রীরা কি করব, অমিটও করছে গাড়ি। ঈদযাত্রার শেষ দিনে ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই যাত্রার খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, একদম শেষ পর্যায়ে এসে এই যাত্রার কি অবস্থা দেখছেন, কি পরিস্থিতি আসলে রাস্তাঘাটের, জানাবেন আমাদের দর্শককে। জুথি, আপনাকে ধন্যবাদ। আসলে রাত পোহালে ঈদুল আজহা। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলিতে কিন্তু প্রচুর যাত্রী অপেক্ষা করতেছে। আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের যদি দেখায় যে রাত হলে কি হবে, এখনো যারা শেষ মুহূর্তে যারা বিপণী বিতানে এবং বিভিন্ন কারখানায় যারা নিরাপত্তা কর্মী হিসাবে জয়েন করছিল, চাকরিরত ছিল, তারা কিন্তু অনেকেই ছুটি পেয়েছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। আমরা আপনাদেরকে যদি দেখাই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু কাউন্টারে কিন্তু উপসে পড়া ভিড় আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। এবং যে তুলনায় গাড়ি আছে তার চাইতে কিন্তু যাত্রী কম আছে, কিন্তু যাত্রীদের আমরা দেখেছি যে অনেকেই কিন্তু দাম দরাদরি করে উঠতেছে যাতে একটু কম রেটে যাওয়া যায়। এবং অনেকেই তারপর আমরা দেখতেছি এর মধ্যেও কিন্তু অনেকেই খোলা ট্রাকে কিন্তু যাচ্ছে, অনেকেই যে পণ্যবাহী যে গাড়ি ছিল গাড়ির উপরে ছাদে বসে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকিপূর্ণ যে যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, এটাতেও কিন্তু অনেকেই বাড়ি যাচ্ছে। আমরা যদি একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, তিনি লাস্ট মুহূর্তে কেন যাচ্ছেন? আমাদের এই কোম্পানিতে জরুরি একটা শিপমেন্ট ছিল, কিছু ছুটি হয়ে গেছে, আমরা লাস্ট মুহূর্তে যারা স্টাফ ছিলাম তারা ছিলাম, আজকে ছুটি হয়ে গেছে, এই জন্য আমরা আজকে যাচ্ছি। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন যে উনি কিন্তু জানালেন যে এখানে গার্মেন্টসে উনি কর্মরত ছিলেন, যে শিপমেন্ট পরে হওয়ার কারণে কিন্তু উনি পরে যাচ্ছে। এবং শেষে আমরা যদি একটু কথা বলার জন্য চেষ্টা করি যে আপনারা কেন শেষ মুহূর্তে যাচ্ছেন? শেষ মুহূর্তে যাচ্ছি, মানে আগে গেলে তো একটু জামের সংখ্যা বেশি থাকে, একটু পরে গেলে একটু জামের সংখ্যা কম থাকে, এই জন্যই একটু পরে দিতেছি। এমনি কোনো সমস্যা নাই, ভাড়া মোটামুটি ঠিকই আছে, এমনি কোনো সমস্যা নাই, আপনার এটা ঠিক আছে। যেমনটি জানিয়েছিলেন, আমরা যদি কথা বলার জন্য চেষ্টা করি আরেকজনের সাথে। আচ্ছা, আপনারা শেষ মুহূর্তে কেন যাচ্ছেন? এখন আমরা চাকরির সুবাদে ঢাকায় থাকি, বছরে 2 বার যদি বাসায় না যাওয়া হয় তাহলে আসলে তো হয় না, কারণ নারী টানে বাসা যাইতেই হয়। ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকি, বাসায় মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই থাকে। আজকে ভাড়াটার কি অবস্থা? ভাড়াটা কি বেশি না কম? ভাড়া আসলে আমি 3 দিন যেটা দেখলাম, সচরাচর যে ভাড়া থাকে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়া আর কি। আজকে তো যাত্রীর চাইতে গাড়ি বেশি, তারপরে ভাড়া কি বেশি? ওই হিসেবে আর কি বেশি আর কি। আচ্ছা, যেমনটি আসলে জানিয়েছিলেন যে যাত্রীর তুলনায় যদি বাস বেশি থাকলেও কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে এখন পর্যন্ত যে বাস ভাড়া বেশি আছে, এমনটি কিন্তু জানিয়েছে। আসলে এখন পর্যন্ত আপনাদের যদি রাস্তার খবরটি জানাই যে নবীনগর থেকে চন্ডা যে রাস্তা আছে, এই রাস্তা কিন্তু নির্বিঘ্নে গাড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেছে কোনো যানজট ছাড়া। এবং ঢাকা-রিচা মহাসড়কেও কিন্তু স্বাচ্ছন্দ্যে মানুষ যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কোনো রাস্তায় কোনো যানজট নেই। আমরা এই ছিল আশুলিয়ার বাইপাল মোড় থেকে জ্যোতি। সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন।
এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে কোরবানির পশুর হাটের ক্রেতাদের সরগরমে শেষ দিনে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরু থাকায় যাচাই বাছাই করেই গরু কিনছেন ক্রেতারা। ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিপাকে পড়েছেন বড় গরু নিয়ে আসা খামারিরা। দাম কম হওয়ায় অনেকেই করছেন লোকসানের আশঙ্কা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। জনাব শাহ আলম সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গরু নিয়ে এসেছেন গাবতলীর হাটে। তার সবগুলো গরুই বড় আকারে। তার সবচেয়ে ভালোবাসার এবং বড় গরুটির নাম জমিদার। দাম হাঁকাচ্ছেন 32 লাখ টাকা। 3 বছর নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন জমিদারকে, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শাহ আলম। আমার ইচ্ছে ছিল যে হয়তো রাজধানীতে বড় একটা গরু আমি নেব, বড় পালবো, দেখাবো মানুষকে, ভালো দামে বেচবো, কিন্তু সেটা হচ্ছে না। এখন যে দাম বলতেছে এগুলোটা অনেক টাকা লসের হিসাবে আসতেছে আমার। একই অবস্থা মানিকগঞ্জের গিয়াসউদ্দিনের। পরম যত্নে লালন পালন করা লালচান আর লাল বাহাদুরের দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। আগে 9 লাখ টাকা দাম উঠলেও আরো বেশি পাওয়ার আশায় ছাড়েননি। এখন দাম উঠছে অনেক কম। 8 লাখ পর্যন্ত উঠছে। এখন মন নরম করতেছে যে ঈদের তো আর সময় নাই, বিক্রি করুম। এখন যতদূর যা উঠেন চলে উঠে বিক্রি করে দেবো। তাদের মতো বড় গরু নিয়ে আসা অন্য ব্যক্তিরাও পড়েছেন বিপাকে। লোকসানের আশঙ্কা করছেন অনেকেই। আমার যে পরিমাণ খরচ হয়েছে তার চাইতেও অনেক লস হচ্ছে। দেখা যাচ্ছে একটা গরুর পেছনে মনে করেন প্রত্যেকদিন খাবার পরে 800 থেকে 900 টাকা। অনেক দিন ধরে এটা যত্ন করতেছি, খাবার দাবার ঠিক মতো দিতেছি, একটা মায়া কাজ করে। এখন তাও আমাদের বিক্রি করতে হবে। পালছি পাইলে তো আর বাড়িতে রাখার পারাম না, মায়া থাকলেও বেচতে যাইব। আটা আনছি, ওই গাহেক ভালো একজন লাগলো, কথা কাজে মিলে গেল, বেঁচে লাগছে। হাটে যখন বড় গরুর চাহিদা কম, তখন ক্রেতাদের চোখ মাঝারি গরুর দিকে। দাম সহনীয় এবং সামর্থ্যের মধ্যে হওয়ায় সবাই ঝুঁকছেন এসব গরুর দিকে। বিক্রেতারাও বলছেন মাঝারি এবং লাল গরুর চাহিদা বেশি। ছোট গরুর চাহিদা বেশি, কিন্তু বড় গরুর চাহিদা তেমন না। মনে করেন 110-20 গেলে ওগুলার খুব প্রচুর কাস্টমার, কিন্তু বড় গরুর কোনো কাস্টমার নেই এরকম। বাজার মূল্য গরুর মোটামুটি ঠিক আছে, এটা ঠিক সহনশীল, কিন্তু খাদ্য মূল্যের এত দাম, জিনিসপত্রের যে দাম বেশি, সে তুলনায় ওনারা লাভবান হচ্ছে না। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা গরু বিক্রি শেষে নিরাপদে ফিরতে চান নিজ বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন গ্রামে অপেক্ষারত প্রিয় মানুষগুলোর সাথে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চলছে ঈদুল আজহার ছুটি। টানা 5 দিনের ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে নগদ টাকার জন্য গ্রাহকদের ভরসা এটিএম বুথ। কিন্তু রোববার ঠিক ঈদের আগের দিনে সারা দেশের এটিএম বুথে দেখা দেয় টাকা সংকট। নগদ টাকার জন্য রাজধানী বিভিন্ন এটিএম বুথে ঘুরে না টাকা পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গ্রাহকরা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দের অন্যতম অংশীদার পরিবারের সদস্যরা। তবে এ সুযোগ অনেকেরই আসে না। নগরের অন্যান্যরা যখন গ্রামে ছুটে যান, তখনও এ শহরে থাকতে হয় বিভিন্ন পেশাজীবীদের। তাদের অন্যতম এটিএম বুথের নিরাপত্তা কর্মী। আপনার অর্থের পাহারা দিতেই তাদের ঈদটা কাটে এ বুথের পাশেই। ফাঁকা ঢাকায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে হয়। এমনকি প্রায় ঈদেই খুন হন নিরাপত্তা কর্মী। এবার ঈদেও গ্রামে যাওয়া হবে না বুথের নিরাপত্তা কর্মী বরিশালের লোকমান ও সিরাজগঞ্জের সোবাহানের। পাওয়া যাবে না পরিবারের সান্নিধ্য। ছুটি পাই না, এই সময় আর কি খারাপ লাগে যে ঈদের সময় বাড়ি যাইতে পারতেছি না, মন মানসিকতা তখন একটু খারাপই হয়। সারা বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় আমরা বাড়িতে যাই, বাড়িতে সবাইকে আত্মীয় পরিজন নিয়ে সবাইকে একসাথে ঈদ কাটাই। কিন্তু আমাদের অভাবের সংসার, অভাবের জন্যতে আমরা এখন চাকরি করি। অন্যের গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিতে তারা অতন্দ্র প্রহরী। এবার ঈদের ছুটি পাই নাই, ইনশাল্লাহ সুস্থ থাকলে, সবাই ভালো থাকলে আবার দেখা হবে। ছুটিতে যাব, সবার সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, তখন আনন্দ করবো ইনশাল্লাহ। বাড়িতে মা আছে, বাবা সিলেট চাকরি করে, ঈদে আসবে, বাড়ি আসবে, দেহা সাক্ষাৎ হবে না, বাড়ি যেয়ে দেহা সাক্ষাৎ হবে না। ছুটি নাই, এইটাই হলো বড় বিষয়। এখানেই মানে বাড়ি যাওয়া হইতেছে না, ছুটি থাকলে নিশ্চয়ই বাড়ি যাওয়া হইতো। নিরাপত্তা কর্মীদের এমন আত্মত্যাগে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন গ্রাহকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এটাই কাজের ধর্ম অনুযায়ী তাদেরকে করতে হচ্ছে। তবে তাদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা রইল। তাদের পরিবার পরিজনদের কাছে যেতে পারলে অবশ্যই ভালো লাগতো তাদের, কিন্তু তারা আমাদের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আছেন, রাত দিন
24 ঘন্টা তারা ডিউটি পালন করতেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা দেশ ও দশের সেবা করে যাচ্ছে নিরলসভাবে। তারা পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে আসলে এইখানে তারা এত কষ্টের সহিত তারা হচ্ছে যে সবাইকে রেখে ডিউটি করতেছে, এটাই আসলে অনেক। পরিবার পরিজনহীন এই ঈদ উদযাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। গরুর মাংস ফ্রিজে রাখায় গুড়িয়ে দেয়া হলো ভারতের মধ্যপ্রদেশের 11 মুসলিমের বাড়ি, আটক 1, জব্দ 150 গরু। ত্যাগ, মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। জেরুজালেমে পবিত্র আল আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন অন্তত 40,000 ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। তবুও নামাজ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। আমাদের কাছে কিছুই নেই, কোনো ঈদের আনন্দও নেই। এ অবস্থায় কোরবানির পশু নেই, এখন আমরা নিজেরাই কোরবানি হই। লেবাননের বৈরুতের আল আমিন মসজিদের বাইরে এবং ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজের পর ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করেন তারা। মিশরের কায়রোতেও আমান ইবনে আল আস মসজিদে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন। নামাজ শেষে কোলাকুলিও করেন তারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এদিকে কুয়েতের যুবরাজও স্টেট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন, যেখানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কাতারের আমির এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে লুসাই স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়াও করেন তিনি। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ঈদের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন তারা। এছাড়া পশ্চিমে অনেক দেশেও পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরনির্ভরশীলতার কারণে আওয়ামী লীগ সরকার মিয়ানমার ইস্যুতে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি। বলেছেন, দলকে শক্তিশালী করতেই বিএনপির নেতৃত্বে পরিবর্তন। সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে দলটি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত হত্যা ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা হুমকি নিয়ে নীরব থাকায় সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সরকার
পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নেতৃত্বের পরিবর্তনে নানা আলোচনা সমালোচনা নিয়ে প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং যাদেরকে না হয়েছে দে আর অল ইয়াং পিপল। তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে। বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুলতে আপনারা সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলোকে বলেন বড় করে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না, এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো মিয়ানমার ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নেই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি, আমরা মনে করি অবিলম্বে এই সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে দুর্নীতির যে বিস্তার ঘটিয়েছে তা এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই টাইগারদের। বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন কাদের। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের, বলেন সেন্ট মার্টিনের আশেপাশে পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন, মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে আছে বলেও জানান তিনি। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি, এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন, সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। কোন উস্কানিতে পা দিবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না জেনে অর্বাচীনদের মতো কথা বলা বিএনপির অভ্যাস। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশের কোল ঘেঁষা মিয়ানমারের রাখাইনের রাজধানী সিত্তের আশেপাশের গ্রামগুলো দ্রুত খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে জান্তা। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার হুমকির পরপরই এই নির্দেশ দিল সামরিক সরকার। এদিকে রাজ্যের মংডুর 10টি ঘাঁটি দখলের দাবি করেছে আরাকান আর্মি। লড়াইয়ে নিহত হন 200 সেনা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়েছে সরকারি বাহিনী ও সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে। দেশটির অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত টেকনাফের দিকে। ভারী লড়াই চলছে রাখাইনের মংডুতেও। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার জানিয়েছে, মংডুতে গেল 2 সপ্তাহের ভারী লড়াইয়ে 10টির বেশির সামরিক ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটির দাবি, সেনারা ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে গেলে তখনই দুপক্ষের মুখোমুখি লড়াই শুরু হয়। এতে 2 শতাধিক জান্তা সেনা ও সীমান্তরক্ষী নিহত হন। লড়াইয়ে প্রাণ হারান একজন স্ট্র্যাটেজিক কমান্ডারও। আরাকান আর্মি থেমে নেই মংডুতেও। সীমান্ত ঘেঁষা শহর ও গ্রাম ধীরে ধীরে নিজেদের কবজায় নিচ্ছে। এই গোষ্ঠীটির এখন চোখ রাখাইনের রাজধানী সিত্তের দিকে। সম্প্রতি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলে রাজধানীর আশপাশের গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক সরকার। সেখানে অন্তত 15টি গ্রাম রয়েছে। মিং অং লাইং সরকার বলছে, সিত্তেকে কেন্দ্র করে আরাকান আর্মি ও জান্তার বড় ধরনের লড়াইয়ের শঙ্কা রয়েছে। গেল নভেম্বর থেকে রাখাইনে জান্তা বিরোধী অভিযান জোরদার করে আরাকান আর্মি। রাখাইন নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা কায়েম করতে চায় এই গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কিছুটা দূরে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ। স্থানীয়রা জানান, থেমে থেমে দেশটির জলসীমানায় বিকট বিস্ফোরণ শোনা যায়। ধারণা করা হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণেই যুদ্ধ জাহাজ টহল দেয়। এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শনিবার ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দৌলা শহরের 11 জন মুসলিমের বাড়িতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি। এছাড়াও জব্দ করা হয়েছে 150টি গরু। স্থানীয় পুলিশ বলছে, অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে চলা অভিযানের অংশ ছিল এটি। উদ্ধার হওয়া মাংস গরুর কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। ফ্রিজে রাখা হয়েছে গরুর মাংস। গোপন সূত্রে এই খবর আসা মাত্রই অ্যাকশন মোডে পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি। তাও আবার একটি নয়, পরপর 11টি বাড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মান্দোলায়। জানা গেছে, ভেঙে দেওয়া বাড়িগুলো সরকারি জমির উপর তৈরি ছিল। এজন্যই সরকারি নির্দেশে পুলিশ গিয়ে বাড়িগুলো গুড়িয়ে দেয়। ঘর থেকে উদ্ধার করা হয় গরুর চামড়া ও হাড়গোড়। স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত মাংস গরুর। আরও নিশ্চিত হওয়ার জন্য হায়দ্রাবাদে দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। 11 জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 10 জন এখনও পলাতক। উদ্ধার করা হয় 150টিরও বেশি গরু। রাজ্যে বেআইনি গরুর মাংসের বিক্রি রুখতেই কঠোর পদক্ষেপ সরকারের। মধ্যপ্রদেশে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি 2012 সালে গোহত্যা প্রতিরোধ আইন কঠোর করা হয়েছে রাজ্যে। ফলে কেউ যদি গোহত্যায় অভিযুক্ত হয় তবে হতে পারে 7 বছর পর্যন্ত সাজা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। নেপালকে হারাতে পারলে সমীকরণের মার প্যাচে পড়তে হবে না বাংলাদেশকে। হেরে গেলেই বিপদ। নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায় তবে বাদ পড়ার শঙ্কাও থেকে যাবে টাইগারদের। নেট রান রেটের হিসেব নিয়ে রিফাত আনজুমের রিপোর্ট। টি20 বিশ্বকাপে ডি গ্রুপ থেকে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা সুপার 8 নিশ্চিত করেছে। বাংলাদেশ আর নেদারল্যান্ডস এই দুই দলের যে কোনো এক দল জায়গা পাবে এখানে, আর এটার জন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত।
ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয় তবে আর কোনো হিসেব নিকেশ করতে হবে না। সুপার 8-এ জায়গা করে নেবে শান্তর দল, আর হেরে গেলেই নেট রান রেট হিসেব করতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট 0.49 আর ডাচদের -0.41, ফলে নেদারল্যান্ডসকে সুপার 8-এ কোয়ালিফাই করতে হলে 2 ম্যাচের ফলাফলের পরাজয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে 53 রানের। বাংলাদেশ যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় আর নেদারল্যান্ডস যদি লঙ্কানদের কমপক্ষে 15 রানে হারাতে পারে, তখন 2 ম্যাচ মিলে 53 রানে হেরে যাবে বাংলাদেশ। আর এতেই বাংলাদেশকে টপকে রান রেটে এগিয়ে থেকে সুপার 8-এ উঠে যাবে নেদারল্যান্ডস। এই 2 ম্যাচের ফলাফলের ব্যবধান কম হলে তখনই বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে। এই পরাজয়ের ব্যবধানটা 140 রানের টার্গেট হিসেব করে করা হয়েছে। টার্গেট বেশি বা কম হলে পরাজয়ের ব্যবধানটা কম বেশি হবে। তবে এবারে বিশ্বকাপে যেমন রান হচ্ছে আর যেভাবে অঘটনের শিকার হচ্ছে বড় দলগুলো, তাতে 2 ম্যাচ মিলে এমন পরাজয় অসম্ভব কিছু নয়। তবে এত জটিল চিন্তা না করে টাইগাররা নেপালকে হারিয়ে দিলেই আর সমীকরণের হিসেব নিকেশ করতে হবে না। বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে আয়ারল্যান্ড। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এ পর্যায়ে সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, সকাল 7টায় প্রধান জামাত, প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শেষ দিনে ঈদ যাত্রায় ট্রেন বাসে ভোগান্তি কম, পশুর হাটে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা, লোকসানের শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশুর কোরবানি। মিয়ানমারের সিত্তে শহরে আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা, দ্রুত খালি করার নির্দেশ জান্তা সরকারের। এবং পরনির্ভরশীলতায় মিয়ানমার ইস্যুতে সরকার নীরব, বললেন ফখরুল, না জেনে কথা বলা বিএনপির অভ্যাস, মত কাদেরের।